नमस्कार बंधुरा, आमी सुशोभन और आपनारा देखछेन अद्भुत अथच बास्तव। आज आमरा भूराजनैतिक दाबा खेलार एक नतून अध्याये प्रवेश करते चलेछि। एमन एक अध्याय जेखाने पर्दार पेछनेर षड़यंत्र, क्षमतार दम्भ एबं एकटी देशेर आत्मसम्मानेर लड़ाई एकेबारे मुखोमुखी। शिरोनामे रयेछे आमेरिका, राशिया एबं अवश्यई आमादेर भारतवर्ष। आपनारा हयतो शुनेछेन आमेरिका भारतेर उपर पुनराय टैरिफ लागानोर हुमकी दिएছে। किन्तु केन? कारण भारत राशिया थेके सस्ताय तेल किनছে। आपात दृष्टिते मने होते पारे एटा एकटा साधारण बाणिज्यिक संघात, किन्तु बंधुरा एखानेई हच्छे आसल भूल। एटा कोनो बाणिज्यिक संघात नय, एटा हलो एकविंश शताब्दीर क्षमतार लड़ाई। एटा हलो भारतके नतजानु करार एकटा निर्लज्ज प्रचेष्टा। किन्तु नतून भारत और आगेर मतो नेই। भारत एखन शुधु नीरवे सह्य करे ना, प्रयोजने गरजे ओठे एबं निजेर भाषाय जवाब देय। और सेई जवाब एतटाई धारालो जे वाशिंगटन थेके ब्रासेल्स पर्यन्त तार कम्पन अनुभूत हच्छे। आज आमी आपनादेर सेई पुरो काहिनीटा बोलबो, जेखाने भारत शुधु जवाबई देयनि बरং आमेरिकार द्विचारिता एबं पश्चिमी देशगुलोर भण्डामिकेও गोटा पृथिवीर सामने तुले धरेছে। ताई शेष पर्यन्त आमार साथे थाकुन, कारण এই কাহিনী प्रत्येक भारतीयर जाना दरकार। आसुन प्रथमे এই ট্যারিফের বিষয়টা একটু বুঝি। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে ভারতের রপ্তানির উপর 25% ট্যারিফ চাপানো হবে। এই ঘোষণার পরেই আমাদের মিডিয়ার একাংশ এবং তথাকথিত বিশেষজ্ঞরা, ইভেন আমিও ক্যালকুলেটর নিয়ে বসে পড়লাম। কত হাজার কোটি টাকার ক্ষতি হবে, ভারতের অর্থনীতিতে কী প্রভাব পড়বে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা বা আমরা একটা সাধারণ বিষয় বুঝতে পারলাম না। এই 25% সংখ্যার কোনো অর্থনৈতিক বা যৌক্তিক ভিত্তি নেই। এটা কোনো গভীর আলোচনার পর নেওয়া সিদ্ধান্ত নয়। এটা হলো একজনের খামখেয়ালিপনা। এই লোকটা সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে গোটা পৃথিবীর অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। আজ 25% বলছে, কাল রেগে গেলে এটাকে বাড়িয়ে 50% বা 100% করে দিতে পারে। আবার পরশুদিন হয়তো বলবে, আরে আমি তো মজা করছিলাম। তাহলে প্রশ্ন হলো, এই প্রেশার ট্যাকটিক বা চাপের কৌশলের আসল উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা খুব পরিষ্কার, ভারতকে ভয় দেখানো। ভারতকে এটা বোঝানো যে আমেরিকার কথা না শুনলে তার অর্থনৈতিক ক্ষতি হবে। তাদের ধারণা ছিল এই হুমকিতেই ভারত ভয় পেয়ে যাবে এবং রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে। তারা ভেবেছিল ভারত আজও সেই পুরনো দেশ, যাকে একটা ফোন কলে বা একটা হুমকিতেই নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু তারা জানে না গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। এটা নতুন ভারত। আমেরিকা বলছে ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। বাহ, কি অসাধারণ যুক্তি! যেন পৃথিবীর সমস্ত মানবতা রক্ষার দায়িত্ব ভারতের কাঁধে এসে পড়েছে। কিন্তু ভারত যখন তেল কেনা শুরু করেছিল তখন এই আমেরিকাই কিন্তু অন্য কথা বলেছিল। জো বাইডেন প্রশাসন ভারতকে তেল কেনার জন্য উৎসাহ দিয়েছিল যাতে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল থাকে। অর্থাৎ যখন আমেরিকার স্বার্থ ছিল তখন ভারতের তেল কেনাটা ছিল গ্লোবাল এনার্জি মার্কেট স্টেবিলিটির জন্য জরুরি। আর আজ যখন ট্রাম্পের মনে হচ্ছে এটা তার অহংকারে আঘাত করছে, তখন এটা হয়ে গেল ফান্ডিং এ ওয়ার মেশিন। এই দ্বিচারিতাকে কি বলবেন? এটাই হলো আমেরিকার আসল চরিত্র। যখন যেটা তাদের স্বার্থে লাগে তখন সেটাই তাদের নীতি। হুমকির জবাবে ভারত চুপ করে থাকেনি। ভারতের বিদেশ মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে বিবৃতি জারি করেছে তা কোনো সাধারণ বিবৃতি নয়। এটা একটা ডিপ্লোম্যাটিক সার্জিক্যাল স্ট্রাইক। এই বিবৃতিতে ভারত কোনো রাগঢাক না করে সরাসরি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ভারত কি বলেছে? প্রথমত ভারত বলেছে যে তারা রাশিয়া থেকে তেল কেনা শুরু করতে বাধ্য হয়েছিল, কারণ যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় তখন ভারতের চিরাচরিত তেল সরবরাহকারীরা তাদের তেল ইউরোপের দিকে ঘুরিয়ে দেয়। তখন ভারতের কাছে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়ার সস্তার তেলের বিকল্প ছিল না। ভারত তার 100 কোটি মানুষের জন্য এনার্জি সিকিউরিটি নিশ্চিত করতে বাধ্য। এটা কোনো বিলাসিতা নয়, এটা আমাদের ন্যাশনাল কম্পালশনস বা জাতীয় আবশ্যকতা। দ্বিতীয়ত, এখানে আসল বোমাটা ফাটিয়েছে ভারত।
ভারত বলেছে যে দেশগুলো আজ আমাদের জ্ঞান দিচ্ছে তারা নিজেরাই রাশিয়ার সাথে রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভারত প্রমাণ সহ তুলে ধরেছে যে যারা আমাদের দিকে আঙুল তুলছে তাদের নিজেদের হাত কালি মাখা। আসুন এবার ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকাই। এই দেশগুলো ভারতকে প্রতিনিয়ত গণতন্ত্র, মানবাধিকার আর আন্তর্জাতিক আইনের পাঠ পড়ায়। তারাই আজ ভারতকে বলছে রাশিয়া থেকে তেল কেনা অনৈতিক। ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী শুধু 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সাথে 67.5 বিলিয়ন ইউরোর বাণিজ্য করেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 67.5 বিলিয়ন ইউরো, যা ভারতীয় মুদ্রার প্রায় 6 লক্ষ কোটি টাকার সমান। এটা ভারতের রাশিয়া থেকে তেল কেনার পরিমাণের চেয়ে বহুগুণ বেশি। শুধু তাই নয়, ভারত আরও দেখিয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপ রাশিয়া থেকে তাদের এলএনজি অর্থাৎ লিকুইড ন্যাচারাল গ্যাস আমদানি কমায়নি, বরং রেকর্ড পরিমাণে বাড়িয়েছে। 2022 সালে যেখানে তারা 15.21 মিলিয়ন টন এলএনজি আমদানি করত, 2024-এ তা বেড়ে দাঁড়িয়েছে 16.5 মিলিয়ন টনে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ভারত যদি নিজের দেশের মানুষের জন্য সস্তায় তেল কেনে তাহলে সেটা হয়ে যায় ওয়ার ফান্ডিং। আর ইউরোপ যদি রাশিয়া থেকে শুধু তেল গ্যাসই নয়, সার, কেমিক্যালস, লোহা, স্টিল এবং বিভিন্ন যন্ত্রপাতি কেনে তাহলে সেটা হলো নিছকই ব্যবসা। এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতার কোনো সীমা আছে? এটা কি এক ধরনের বর্ণবৈষম্য নয়? যে নিয়মটা একটা বাদামি চামড়ার দেশের জন্য প্রযোজ্য, সেটা সাদা চামড়ার দেশের জন্য নয়। ভারত আজ এই প্রশ্নটাই গোটা পৃথিবীর সামনে ছুড়ে দিয়েছে। এবং শুধু ইউরোপ নয়, আমেরিকা নিজেও কিন্তু রাশিয়ার সাথে বাণিজ্য বন্ধ করেনি। আমেরিকা তার নিউক্লিয়ার শিল্পের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাক্লোরাইড আমদানি করে চলেছে, আর ইলেকট্রিক গাড়ি শিল্পের জন্য প্যালাডিয়াম কিনছে। তাহলে আমেরিকা কোন মুখে ভারতকে বাণিজ্য বন্ধ করতে বলে? আমেরিকার এই দ্বিচারিতা কিন্তু নতুন কিছু নয়, ইতিহাস সাক্ষী আছে। আমেরিকা কখনোই ভারতের নির্ভরযোগ্য বন্ধু ছিল না। যখনই সুযোগ পেয়েছে তারা ভারতের পিঠে ছুরি মেরেছে। আসুন একটু ইতিহাসের দিকে ফিরে তাকাই। 1971 সাল ভারত যখন বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়ছে, তখন আমেরিকা কার পাশে দাঁড়িয়েছিল? তারা পাকিস্তানের স্বৈরাচারী শাসক ইয়াহিয়া খানের পাশে দাঁড়িয়েছিল। তারা শুধু সমর্থনই দেয়নি, পাকিস্তানকে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করেছিল। মনে আছে ইউএসএস ডায়াবলো নামক আমেরিকার সাবমেরিনের কথা? সেই সাবমেরিনকেই আমেরিকা পাকিস্তানকে দিয়েছিল, যার নতুন নাম হয়েছিল পিএনএস গাজী। উদ্দেশ্য ছিল একটাই, ভারতের নৌবাহিনীকে আঘাত করা এবং বিশাখাপত্তনম বন্দরে হামলা চালানো। এই আমেরিকা ভারতকে ডোবানোর জন্য সপ্তম নৌবহর পর্যন্ত পাঠিয়েছিল বঙ্গোপসাগরে, যারা সেদিন একটি গণতান্ত্রিক দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে এক স্বৈরাচারী শাসককে সমর্থন করেছিল, যারা একটি জাতির স্বাধীনতার লড়াইকে দমন করার জন্য অস্ত্র পাঠিয়েছিল। তারা আজ কোন মুখে ভারতকে গণতন্ত্রের পাঠ দেয়? ভারত এই ইতিহাস ভোলেনি। তাই ভারত জানে আমেরিকার সাথে যদি বন্ধুত্ব করতেই হয় তাহলে তার নিজের আত্মসম্মান এবং ন্যাশনাল ইন্টারেস্ট বিসর্জন দিয়ে করা যাবে না। আমেরিকার হুমকির জবাবে ভারত শুধু কূটনৈতিক বিবৃতি দিয়েই থেমে থাকেনি। ভারত যা করেছে তা আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ। ওয়াশিংটনের হুমকির পর ভারত রাশিয়া থেকে তেল কেনা কমায়নি, বরং আরও বাড়িয়ে দিয়েছে। খবর আসছে গত সপ্তাহের শেষে ভারতের বিভিন্ন বন্দরে রাশিয়ার তেলের ট্যাঙ্কারগুলো লক্ষ লক্ষ ব্যারেল তেল খালাস করেছে। অর্থাৎ ভারত মুখের কথায় নয়, কাজের মাধ্যমে জবাব দিয়েছে। বার্তাটা খুব স্পষ্ট, তোমার হুমকিতে আমরা ভয় পাই না, আমরা তাই করব যা আমাদের দেশের স্বার্থে প্রয়োজন। ভারত আজ তার অর্থনীতির জন্য শুধু আমেরিকার উপর নির্ভরশীল নয়। এই ট্যারিফের হুমকি একদিক থেকে ভালোই হয়েছে। এটা ভারতকে নিজের সাপ্লাই চেন বা সরবরাহ শৃঙ্খলকে আরও ডাইভার্সিফাই বা বৈচিত্র্যময় করার জন্য উৎসাহিত করেছে। ভারত আজ আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ইউরোপের অন্যান্য দেশগুলোর সাথে নতুন বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করছে। ভারত বুঝে গেছে একটা বা দুটো দেশের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কতটা বিপজ্জনক হতে পারে। এই পরিস্থিতিতে চীনের প্রতিক্রিয়াও দেখার মতো। আমেরিকা চীনকেও একই হুমকি দিয়েছিল, কিন্তু চীনও সব জানিয়ে দিয়েছে যে তারা নিজেদের জ্বালানি নিরাপত্তা নিজেদের মতো করেই নিশ্চিত করবে এবং কোনো চাপের কাছে মাথা নত করবে না। অর্থাৎ পৃথিবীর দুই বৃহত্তম তেল আমদানিকারক দেশ
ভারত এবং চীন একই সুরে কথা বলছে। এটা আমেরিকার জন্য একটা বিরাট বড় ধাক্কা। যখন এই ট্যারিফ ড্রামা চলছে ঠিক তখনই ভারত তার সবচেয়ে বড় কূটনৈতিক চালটা দিল। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মস্কো উড়ে গেলেন। মিডিয়া যখন জানতে পারল তখন তিনি হয়তো প্লেনে বসে পড়েছেন। এই সফরের তাৎপর্য কি? এটা ওয়াশিংটনকে একটা স্পষ্ট বার্তা দেওয়া। বার্তাটা হলো, তুমি যতই চাপ সৃষ্টি করো, রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক অটুট থাকবে। এটা শুধু তেলের সম্পর্ক নয়, এটা একটা কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। অজিত ডোভালের মতো একজন ব্যক্তিত্বের এই সময়ে মস্কো সফর এটাই প্রমাণ করে যে ভারত তার বিদেশ নীতি স্বাধীনভাবে পরিচালনা করে এবং কোনো দেশের হুমকিতে নিজের বন্ধুদের ত্যাগ করে না। এবং এখানেই শেষ নয়। খবর আসছে অজিত ডোভালের পরেই ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও মস্কো সফরে যাচ্ছেন। অর্থাৎ ভারতের নিরাপত্তা এবং কূটনীতির দুই প্রধান স্তম্ভই এই কঠিন সময়ে রাশিয়ার পাশে দাঁড়িয়ে বার্তা দিচ্ছে। এটা কোনো সাধারণ সফর নয়, এটা হলো ভূরাজনৈতিক দাবা খেলার একটা মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে ভারত আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি যদি আমাদের কোণঠাসা করার চেষ্টা করো তাহলে আমাদের হাতেও অনেক বিকল্প খোলা আছে। বন্ধুরা, আজকের এই পুরো ঘটনা প্রবাহ থেকে একটা বিষয় জলের মতো পরিষ্কার। সেই দিন শেষ হয়ে গেছে যখন একটিমাত্র দেশ গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করত। সেই ইউনিপোলার ওয়ার্ল্ড বা একমেরু বিশ্বের ধারণা আজ ভেঙে পড়েছে। আমরা এক মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমেরুর বিশ্বে প্রবেশ করছি, যেখানে ভারত একটি অন্যতম প্রধান শক্তি। ভারত আজ আর কোনো দেশের লেজুর বৃত্তি করে না। ভারত তার বিদেশ নীতি পরিচালনা করে নিজের স্বার্থে, যাকে বলে ইন্ডিয়া ফার্স্ট। ভারত আমেরিকার সাথেও বন্ধুত্ব রাখতে চায়, কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে, কোনো চাপের মুখে নতি স্বীকার করে নয়। ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের হুমকি ভারতের জন্য একটা পরীক্ষাও বটে, আর এই পরীক্ষায় ভারত সসম্মানে উত্তীর্ণ হয়েছে। ভারত দেখিয়ে দিয়েছে যে অর্থনৈতিক চাপের ভয় দেখিয়ে তাকে তার সভারেনিটি বা সার্বভৌমত্ব থেকে বিচ্যুত করা যাবে না। ভারত রাশিয়ার থেকে তেল কেনা সেদিনই বন্ধ করবে যেদিন তা ভারতের কাছে লাভজনক থাকবে না, কোনো দেশের হুমকির জন্য নয়। এই নতুন ভারত আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম। আর এই ভারতের উত্থান কেউ আটকাতে পারবে না। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ভারতের শক্তিশালী অবস্থানের কথা জানতে পারে। আপনার কি মত কমেন্টে অবশ্যই জানান। আর অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।